আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক, কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এই বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন এই বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পরমাণুর গঠন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আইসোটোপ এবং পরমাণু বিভিন্ন গঠন সম্পর্কে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা করে দেখিয়েছিলাম। শিক্ষার্থীরা, আজকে আসো এই অধ্যায়ের পরমাণু গঠন, এই অধ্যায়টি ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী ধরনের সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে একটি ছবি দেওয়া আছে। এই ছবিতে দেখা যাচ্ছে একটি পরমাণু নিউক্লিয়াসের শক্তি স্তর হচ্ছে তিনটি কক্ষপথে ইলেকট্রনগুলো বিচরণ করছে, ঘুরছে। এবং আরেকটি ছবি দেওয়া আছে, সেই ছবিতে দেখা যাচ্ছে একটি কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন ঘুরছে। শিক্ষার্থীরা, এখান থেকে প্রশ্ন হচ্ছে যে অ্যাটম শব্দের অর্থ কি। খ নম্বর হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়। এবং গ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় তা ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে বলা হয়েছে 1 এবং 2 নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, প্রথমে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাটম শব্দের অর্থ কি। এই যে অ্যাটমটা হচ্ছে গ্রিক শব্দ অ্যাটোমাস শব্দ থেকে এসেছে, সেটার বাংলা হচ্ছে বিভাজ্য, অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। তাহলে অ্যাটম এই শব্দটা পরমাণুর ক্ষুদ্রতম কণা, পরমাণুর আর কোনো ক্ষুদ্রতম কণা আছে কিনা সেটার, অর্থাৎ অ্যাটম হচ্ছে গ্রিক শব্দ অ্যাটোমাস শব্দ থেকে এসেছে, মানে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। অর্থাৎ সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই বিজ্ঞানীরা এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর বিভিন্ন রকম বিচার বিশ্লেষণ করে দেখেছেন। গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল, বিজ্ঞানী ডাল্টন, বিজ্ঞানী বোর, অনেকেই পরমাণুর যে আর বিভাজ্য নয় সে ব্যাপারে অনেক ব্যাখ্যাও দিয়েছেন। তাহলে অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। এরপরে আসো, খ নম্বরে বলেছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝায়। শিক্ষার্থীরা, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা দ্বারা ওই মৌলের কতটি প্রোটন সংখ্যা আছে, কতটি ইলেকট্রন সংখ্যা আছে সে সম্পর্কে জানা যায়। তাহলে কোনো একটি মৌলের যদি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 8। কেননা পারমাণবিক সংখ্যার মাধ্যমে, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যার মাধ্যমে আমরা ওই মৌলতে কতগুলো প্রোটন সংখ্যা আছে এবং কতগুলো ইলেকট্রন সংখ্যা আছে তা জানা যায়। অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে ওই মৌলটিতে, অর্থাৎ অক্সিজেন মৌলটিতে প্রোটন সংখ্যা হচ্ছে 8টি এবং কোনো মৌলের প্রোটন সংখ্যা যতটুকুলো থাকবে ইলেকট্রন সংখ্যাও তার সমান সংখ্যক থাকবে। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 থেকে আমরা এটাও বলতে পারি যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও 8। এরপরে হচ্ছে উদ্দীপকের 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয় তা ব্যাখ্যা করো। দেখো শিক্ষার্থীরা, উদ্দীপকে যে 1 নং চিত্রটা দেখানো হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি কক্ষপথে কিছু না কিছু ইলেকট্রন বিদ্যমান আছে। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এখানে এদের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তাদের কক্ষপথেও ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, 1 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি কক্ষপথ আছে, 3টি শক্তি স্তর আছে। তাহলে এই কক্ষপথে, প্রথম কক্ষপথে দেখতে পাচ্ছি 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে দেখতে পাচ্ছি 2, 4, 6 আর 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি মাত্র 1টি ইলেকট্রন। অর্থাৎ এদের 1 নম্বর এই চিত্র অনুসারে আমরা যে ইলেকট্রন বিন্যাস পাচ্ছি সেটা হচ্ছে 2, 8 এবং 1। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন,
দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান আছে। অর্থাৎ এখানে যেহেতু 1 নং চিত্রে প্রথম শক্তি স্তরে 2টি, এখানে 2টি বর্তমান থাকবে এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এখানে আর কোনো ধারণ ক্ষমতা নেই, সর্বশেষ 8টি রয়েছে এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1টি। অর্থাৎ যেহেতু এখানে 1টি আছে তাই এটি এখানে ইলেকট্রনটি বর্জনের মাধ্যমে, এই 8টি আছে এটা হচ্ছে অস্থিতিশীল এবং এটি বর্জনের মাধ্যমেই পরমাণুটি সক্রিয় হবে। অর্থাৎ এখানে যে 1টি ইলেকট্রন আছে এই ইলেকট্রনটি বর্জনের মাধ্যমে পরমাণুটি সক্রিয় অবস্থান করবে এবং নতুনভাবে বন্ধন তৈরি করবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে প্রথম শক্তি স্তরে আছে 1টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন। এই 1টি ইলেকট্রন অন্য একটি পরমাণুকে বর্জন করে দেবে এবং ইলেকট্রনটি বর্জনের মাধ্যমে 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বন্ধনে অংশ নেবে। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটিতে ইলেকট্রন বিন্যাস আমরা বুঝতে পারছি। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান আছে। এই বিদ্যমান সর্বশেষ শক্তি স্তরে যেই ইলেকট্রনটি বিদ্যমান আছে সেই ইলেকট্রনটি বর্জনের মাধ্যমে, অন্য কোনো পরমাণুকে বর্জনের মাধ্যমে এটি স্থিতিশীল অবস্থায় বিদ্যমান থাকবে। এরপরে আসি ঘ নাম্বার। 1 নং এবং 2 নং চিত্রের পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে যে ছবি দেওয়া আছে, ছবির 1 নং চিত্রে আমরা দেখতে পাচ্ছি 3টি শক্তি স্তর, 3টি কক্ষপথ এবং দ্বিতীয় চিত্র দেখতে পাচ্ছি 1টি কক্ষপথ। অর্থাৎ এই দুটো চিত্র গাঠনিক দিক থেকে, পারমাণবিক গাঠনিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ পারমাণবিক গঠন বলতে বোঝানো হচ্ছে যে এখানে প্রথম চিত্রের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি এদের প্রথম চিত্রের পারমাণবিক গঠন কত দেওয়া আছে, পারমাণবিক সংখ্যাটি হচ্ছে 2, 4, 8 এবং 11। প্রথম চিত্রের হচ্ছে পারমাণবিক সংখ্যা 11 এবং দ্বিতীয় চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু 1টি ইলেকট্রন, এদের পারমাণবিক গঠন থেকে বুঝতে পারছি যে এদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1টি। এবং প্রথম চিত্রে আমরা পারমাণবিক যে গঠন, সেই গঠন এবং ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 2, 8, 1, কিন্তু দ্বিতীয় চিত্রের ইলেকট্রন বিন্যাস হচ্ছে শুধু 1, কারণ এখানে পরমাণু 1টি। এরপরে দেখা যাচ্ছে যে প্রথম চিত্রের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এদের পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ এদের প্রোটন সংখ্যাও হচ্ছে 11। প্রোটন সংখ্যা 11, কারণ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে আমরা জানতে পারি ওই মৌলের প্রোটন সংখ্যাও ততগুলো প্রোটনই থাকবে। প্রোটন সংখ্যা হচ্ছে 11, কিন্তু দ্বিতীয় চিত্রের প্রোটন সংখ্যা হচ্ছে 1টি। আবার যেহেতু পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম চিত্রের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি। ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টি এবং দ্বিতীয় চিত্রের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রথম চিত্রের কক্ষপথ কতটি আছে, 1টি, 2টি, 3টি। 3টি কক্ষপথ বা 3টি শক্তি স্তর রয়েছে, কিন্তু দ্বিতীয় চিত্রে শক্তি স্তর বা কক্ষপথ হচ্ছে 1টি। এবং ইলেকট্রন বিন্যাস তো আগেই বলেছি, প্রথম চিত্রের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে আছে 8টি এবং তৃতীয় কক্ষপথে আছে 1টি ইলেকট্রন এবং দ্বিতীয় চিত্রের কক্ষপথ হচ্ছে 1টি, তাই এদের এখানে 1টি মাত্র ইলেকট্রন বিদ্যমান রয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্রের পারমাণবিক গঠন থেকে বুঝতে পারছি যে এরা পারমাণবিক গঠনগত দিক থেকে, গাঠনিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। এমনকি একটির সাথে
অন্যটির কোনো মিল নেই, এটি সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ প্রথম চিত্রে সর্বশেষ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটি এটি বর্জনের মাধ্যমে তার স্থিতিশীলতা অর্জন করবে। এবং দ্বিতীয় চিত্রে প্রথম শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন রয়েছে। প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন অবস্থান করতে পারে, সেক্ষেত্রে এটি অন্য একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তার অবস্থানটি পূর্ণ করতে পারে এবং সে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 নং চিত্র এবং 2 নং চিত্রের পরমাণুর যে পারমাণবিক গঠন তা সম্পূর্ণ ভিন্ন। শিক্ষার্থীরা, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস, একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখে সেই পরমাণুটি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক গঠন সম্পর্কে ভালোভাবে জানতে পারি। শিক্ষার্থীরা, এছাড়া আমি তোমাদেরকে আরেকটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যাটি হচ্ছে 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা হবে প্রথম পরমাণুতে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, এবং তৃতীয় কক্ষপথে থাকবে 7টি। তাহলে টোটাল হচ্ছে আমার 17টি, 7টি। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এই পরমাণুর ক্ষেত্রে যখন সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ছিল, তখন এই একটি ইলেকট্রন বর্জনের মাধ্যমে পরমাণুটি স্থিতিশীলতা অর্জন করবে এবং বন্ধনে আবদ্ধ হবে। একই রকমভাবে এই পরমাণুটির জন্য, অর্থাৎ ক্লোরিন পরমাণুতে সর্বশেষ শক্তি স্তরে দেখো 2, 4, 6, 7টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এখানে আরেকটি ইলেকট্রন গ্রহণ করার মতো সক্ষমতা রয়েছে। তাই যতক্ষণ সে গ্রহণ না করছে ততক্ষণ এটি অস্থিতিশীল বা নিষ্ক্রিয় অবস্থায় আছে। কিন্তু নতুন কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এই পরমাণুটি কক্ষপথ পূর্ণ হবে এবং এটি স্থিতিশীলতা আসবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কোনো একটি পরমাণুর পারমাণবিক গঠন, পারমাণবিক সংখ্যা থেকে বুঝতে পারছি যে এই পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে যা থাকবে, ইলেকট্রন সংখ্যাও তার সমান থাকবে। অর্থাৎ প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যে কোনো পরমাণুতে সমান থাকে এবং পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে পরমাণুটি নতুন কোনো পরমাণুর সাথে ইলেকট্রন গ্রহণ করবে কি বর্জন করবে তা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস থেকে। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে তার উপর ভিত্তি করে পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে তা বোঝা যায়। শিক্ষার্থীরা, তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, পরমাণুর পারমাণবিক গঠন সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। বাসায় বসে এই অংশগুলো অনুশীলন করবে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।